দুদিন আগে দেখলাম যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীদের একটা সভা হয়, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী দুজনের একই টার্গেট যে 2026-এ 200 ভাঙরটা কি টার্গেট করছে। দেখো 214টা আমি মানুষ এখনও কতটা বোকা তাহলে চিন্তা করে ভাবো, 77টা বিজেপি আছে কিন্তু সেটা ওদের কিন্তু টার্গেট নেই, মানে 277 এই 213 এক যে ব্যাপার 77টাও সেই ব্যাপার, মানে বিরোধী একাই, এটা এর দ্বারাই প্রমাণ। তো আপনারা যেটা বলছেন আমি অতটা শুনিনি, একটু জাস্ট একটা শুনলাম। তো এর দ্বারাই বোঝা যায় অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি রাতেরবেলা ঘুমনের সময় ভাইজানের কথা নওশাদ সিদ্দিকীর কথা চিন্তা করে, আর সকালে ওঠার সময় বিরাজ করতে করতে হয়তো ভাইজানের কথা চিন্তা করে, ওই জন্য ওদের এই একটাই সিট প্রয়োজন। তবে আশা করে বলবো যদি ওনাদের সেই স্বপ্নটা সেটাই থাকে যে ভাঙরটা প্রয়োজন, তো দিদিমণি বুবু কিংবা ভাইপো ঝাড়ক একজনকে বলবো আপনারা যে কোনো একজন ভাঙড়ে দাঁড়ান, যদি স্বপ্নটা পুরো করতে পারেন। আমরা ভাঙড়বাসী, ভাঙড়ের মানুষ, আমাদের যদি সৎ সাহস থাকে, আমাদের নীতি আদর্শ ঠিক থাকে, আমরা ভাইজানকে জিতিয়ে দেখাবো। তো আশা করছি আপনাদের দুজনের মধ্যে কেউ যদি ভাঙড়ে দেখায়, তবে স্বপ্ন যখন তোমরা দেখেছো তো স্বপ্ন পুরো তোমাদেরই করা দরকার। তো কাউকে না দাঁড় করি, আশা করি পিছু ভাইপোর মধ্যে যেও একজন দাঁড়ালে আরও ভালো লাগতো আমাদেরকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কিছু দল, নতুন দল, তারা বিজেপির হাতকে শক্তিশালী করার জন্য তারা আলাদা করে প্রার্থী দিয়ে করার চেষ্টা করছে। বিজেপি ওটা বলুক না, 277 জনকে আর কি ওয়াক আউট করে দেবে, 277 জনকেও জয়েন করাবে। যদি সেরকম কিছু হয়, বিরোধী দল যদি না থাকে, বিজেপি লড়াই করুক না, যেরকম আমাদের কেস খাওয়াচ্ছে, মার খাওয়াচ্ছে, আমরা প্রত্যেকটা বিধানসভায় আমাদের যেখানে আমাদের ওপরেই অত্যাচার হচ্ছে, তাহলে বিরোধী আমরা, যদি আমরা টিএমসিকে ক্ষতি করতাম তাহলে আমাদের উপরে এত অত্যাচার করতো? 77 জন যারা বিজেপি তারা নিশ্চয়ই ক্ষতি করছে না, তাহলে 77 জনেই তো একই। তাহলে আপনি 77 জনকে আগে সামলান, দেখবেন নওশাদ সিদ্দিকীও ঠিক হয়ে গেছে। তাহলে আপনারা কথার দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে বিজেপি কোনো ফ্যাক্টর না, আইএসএফই সব থেকে বড়ো ফ্যাক্টর। 26-এ আমরা শওকত মোল্লার বিভিন্ন স্টেজে ইঙ্গিতপূর্ণ বক্তব্য পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে 26-এ তিনি ভাঙড় থেকে লড়তে পারে, সেরকম একটা আশাবাদী। কতটা আপনারা প্রস্তুতি? এতটা আমি তো বাস্তবে বলছি, আমরা শওকত মোল্লারও ওই কথা চিন্তা করি। আমরা তো চাচ্ছি যে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি যে হোক একজন দাঁড়াক, ভালো। তো ভাঙড় তো টোটাল পশ্চিমবাংলা মানুষ ভাঙড়কে চেনে, আরও একটু এটা সুন্দর হতো, লড়াই করতে আমাদের ভালো লাগতো। তো তবে উনি হলো পাকাল মাছ, অনেক মাটির তলায় থাকে, ভাঙড়ে যতক্ষণ উনি লুটতে পারবে ততক্ষণ লুটে নিয়ে যাবে যারা স্বপ্ন দেখছে যে শওকত এখানে দাঁড়াবে। তো আশা করছি সে স্বপ্ন তাদের ভঙ্গ হবে, যতক্ষণ ভাঙড়ের মানুষকে লুটতে পারবে ততক্ষণই উনি লুটবে, তারপরে ওনাকে আর খুঁজে পাওয়া যাবে না। এই যে দিন রাত শওকত মোল্লা এখানেই পড়ে রয়েছে ভাঙড়ে, এবং বিভিন্ন অঞ্চল থেকে 2-1 করে আমরা দেখছি জয়েন করাচ্ছে, তিনি আবার বলছেন যে 500,000 জয়েন হচ্ছে। দেখো, যদি শিক্ষার পানি সেই পেটে থাকতো, কয়ের পিঠে কয় দিলে কত হতো সেটা তো আর তো ট্যাক্স লাগে না, বলো। যদি সেটা জানতো যে কটা শূন্য দিলে 500 হয়, তাহলে ঠিক সঠিক বলতো। যা হোক, হয়তো মানুষ যাচ্ছে ঠিকই, কিন্তু মানুষের কি জাহানটা নিয়ে যাচ্ছে, খালি মানুষটাকে নিয়ে যাচ্ছে। কেস কাচারি বয় সবাই দাদা লড়াইয়ের ময়দানে সবাই স্ট্রং ভেবে দাঁড়াতে পারে না। দ্বিতীয়ত যেসব মোল্লা বলো, বাদশা বলো, আগে ছিল তো মোল্লা বাদশা, এই দিন আমি নাকি কাল থেকে ম্যাক্সিমাম অন্তত 50টা ফোন এসছে যে ভাই খুব খুশির খবর। আমি বলি কী খুশির খবর? তা বলছে কোর কমিটি, কী একটা কমিটিও নাকি ওদের হয়েছে, সেই কমিটি থেকে ওনার নাম বাদ গিয়েছে। তবে এর থেকে সবে তো শুরু হলো। এইসব যারা মোল্লা আছে, বাদশা আছে, তারপর গিয়ে ওই আর একটা কী আছে ওইদিকে, যা মোল্লা বলো, শেখ বলো, আর যাই বলো না কেন, এনাদের যখন মোস্তান টিমের দরকার পড়বে, এনাদের খালি সেই কমিটি দিয়ে ওনাদের প্রয়োজন হবে। তো মানুষকে এখনও ভাবা দরকার, ধরো একটা বাপ মায়ের 5টা সন্তান হয়, তার হয়তো কোনো একটা বোনের, কোনো হাই সোসাইটির কথা বলছি, ধরো তার বোনের একটা বিবাহ কিংবা দেখাশুনো হবে, তখন দেখবে না কোনো 5টা ভাই তো সমান না, কেউ একটা একটু মোস্তান টাইপের হয়, কেউ একটু নেশা ভান করে। যখন তার বোনের বিয়ে হয় সেই জায়গাটা দেখবে না সেই ভাইটার প্রয়োজন হয় না, হয় কি? তখন বলে এই তুই একটু সাইডে যা, এখানে তোর বোনের অনেক বড় জায়গায় কাজ হচ্ছে, তুই থাকলে কাজটা ভেঙে যাবে। আর যখন দেখবে তাদের ওই পারিবারিক সংসারের জমি জায়গা ঘটন নিয়ে মারপিট করতে হবে, তখন বাপ মা সেই ছেলেটার আগে খোঁজ করে, এই অমুক কই, শিগগিরই আয়, মারপিট করতে যাবে। এরাও সেই জিনিস হিসেবে মমতা ব্যানার্জি এদেরকে ব্যবহার করে। যখন মারপিটের সময় হয়, যখন ভোটের সময় আসে, তখন এদের এই কমিটি দিয়ে এদের প্রয়োজন হয়। তবে কত বড় গণ্ডমুখ্য, তাহলে যদি আমাদের খালি তেজপাতার মতো মারপিটের সময়, মোস্তানি বাহিনী করার সময় আমাদের ইউজ করবে, যদি সেই জ্ঞানটা থাকতো, তাহলে ইসলামের, মুসলমানের প্রতি কিংবা অন্য পার্টির প্রতি রাজনীতির জায়গা রাখতো। এরকম নোংরা রাজনীতি এরা করতো না, এর দ্বারাই বোঝা যায়।
যদি ওনার সেই সম্মানটুকু থাকতো তাই এরকম কমিটিতে ওনার নাম থাকতো। এফআইআর নিতে 3 থেকে 4 ঘন্টা লাগায়, কোনো মতে এফআইআর নিলেও কাউকে গ্রেপ্তার করেনি। আমরা দেখেছিলাম সেই সময় শুটে যেতে যে আইএসএফ এর রাজ্য সম্পাদক এবং জেলা সম্পাদক তারা কিন্তু আইএসএফ এর রাজ্য সভাপতি এবং জেলা সভাপতি তারা কিন্তু বাসন্তী থানায় গিয়েছিল। তারপরে আমরা দেখলাম যে দুজনকে গ্রেপ্তার করা হয়। আমরা ভেবেছিলাম যে বাসন্তী থানার ওসি তথা বাসন্তী থানার পুলিশ এই দুজনের সঙ্গে জেরা করে এই যারা যারা এর মধ্যে জড়িত ছিল 30 থেকে 35 জন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। কিন্তু আমরা কি দেখলাম যে বাসন্তী থানার ওসি সেই অপরাধীদের সঙ্গে নিয়ে সেই অপরাধীদের লঘু ধারা দিয়ে এবং কোর্টে বলেছেন যে এরকম কোনো ঘটনাই ঘটেনি। আমরা নিজেরা দেখে এসেছি এবং আপনারা আমাদের চ্যানেলে যারা দেখেছেন যে সেই অসহায় বৃদ্ধা মহিলা তারা কিভাবে রয়েছে, এই সময় তাদের বাড়ির ছাদ তাদের মাথা থেকে উড়ে গিয়েছে। বাসন্তী থানার ওসিকে আমি বলবো, বাসন্তী থানার পুলিশকে বলবো, সেই সঙ্গে সঙ্গে রাজ্য শাসক দলকে বলবো যে 16ই ফেব্রুয়ারি না আমপন হয়েছিল, না আইলা হয়েছিল, না ভূমিকম্প হয়েছিল, না সুনামি হয়েছিল, তাহলে সেই বাড়িটি কিভাবে ভাঙা হয়েছে? বাসন্তী থানার বড়বাবুকে আমার এই প্রশ্ন। যদি নাকি আপনি উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে কিন্তু আপনার জবাব দিতেই হবে। আর আমরা লাগাতার আমরা নিজেরা গিয়ে দেখে এসেছি যে বৃদ্ধা মা তার অসুস্থ শরীর নিয়ে তাকে মারধর করছে, সে কিভাবে কাঁদছিল, তার ছেলে মেয়েগুলো কিভাবে কান্না করছিল, আমরা দেখে আমাদের নিজের চোখে জল এসে গেছে। আর আপনি বাসন্তী থানার বড়বাবু যার জন্য মাইনে নেন, আপনার দায়িত্ব হলো অপরাধীদের ধরে তাদের শাস্তি দেওয়া কিংবা কোর্টে প্রডিউস করা, কিন্তু আপনি কি করলেন? সেই অপরাধীদেরকে পাশে নিয়ে থানায় বসিয়ে তাদেরকেই হেল্প করলেন। আমি বাসন্তী থানার বড় পুলিশ তারা কিন্তু অপরাধীদের পক্ষ নিল। কেন এমন কথাটা বলছি? আমরা দেখেছিলাম যে 6ই ফেব্রুয়ারি মাস চলছিল, আমরা দেখেছি যে 16ই ফেব্রুয়ারি বাসন্তী থানার শিরিষতলায় 12টা থেকে 1টার মধ্যে অনুমানিক 30 থেকে 35 জন দুষ্কৃতী একজন আইএসএফ কর্মীর বাড়িতে চড়াও হয়। সেই তখনই বাড়ির মধ্যে দুজন মাত্র মহিলা ছিল, মা এবং বৃদ্ধা মা এবং মেয়ে। সেই দুষ্কৃতীদের হাতে কারো হাতে বন্দুক, কারো হাতে শাবল, কারো হাতে কুড়ুল, কারো হাতে বোমা নিয়ে তারা কিন্তু সেই বাড়িতে চড়াও হয়, কারণ তারা আইএসএফ করে। চড়াও হয়ে তাদের সেই মা এবং বৃদ্ধা মা এবং মেয়েকে মারধর করে, বাড়ি ঘরদোর সম্পূর্ণ ভেঙে দেয়, অ্যালবেস্টার এমনকি বাড়ির দেয়াল পর্যন্ত ভেঙে দেয়। তারপরে তার পরের দিন যখন তারা গিয়ে থানায় কমপ্লেন করে 9 জনের বিরুদ্ধে, এসেছিল 30 থেকে 35 জন, কিন্তু সেই মা এবং মেয়ে 9 জনকে চিহ্নিত করতে পারে, সেই 9 জনের